কেন পাশ হলো না নারী সংরক্ষণ বিল 2026? সংসদে মহানাটক ও মোদি ভাষণ। বঞ্চিত ভারতের নারীরা। 131তম সংশোধনী বিল ঘিরে উত্তাল দেশ। সব তথ্য জানবো এক ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আর আমি সাধারণত ভূ রাজনীতি বা দেশ বিদেশের খবর আমি আমার বিশেষ বিশেষ তথ্য আমি আমার এই ভিডিওতে দিয়ে থাকি, আমার এই চ্যানেলে। তো আমি কখনোই ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি না। তো আমাদের আজকের যে টপিকটা, এটা খুবই গুরুত্ব আছে একটি। তো সারা দেশে, আমি যেহেতু বিশ্বের খবর ভারতের নজর, তো সেই জায়গায় থেকে আজকের যে টপিকটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা দেশে মানে আমাদের ভারতবর্ষের একটি বিশেষভাবে এটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং খুবই এটা নিয়ে চর্চা হচ্ছে। তো আমি ভাবলাম যে না, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা যাক, তাই আমি এখানে ভিডিওটি করলাম। তার কারণ হচ্ছে, গতকালকে রাত্রে 8:30টায় গোটা দেশে তাকিয়েছিল টেলিভিশন স্ক্রিনের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কণ্ঠে ঝরে পড়ছিল আক্ষেপ আর ক্ষোভ। কারণ কি? সংসদের বিশেষ অধিবেশন পতন ঘটেছে ঐতিহাসিক 131তম সংবিধান সংশোধনী বিলের। কিন্তু কেন কেন 218 জন মহিলা সংসদে থাকার স্বপ্নই থেকে গেল? কেন কোটি কোটি নারী ও একবার বঞ্চনার শিকার হলো? আজকের ভিডিওতে আমরা ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব এবং কোনো তথ্য বাদ যাবে না, এবং প্রত্যেকটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ এখানে হতে চলেছে এই ভিডিওতে। অবশ্যই প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই বিল বা এই ঘটনা সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঘটনা শুরু 2023 সালে। সংসদে পাশ হয়েছিল নারী শক্তি বন্দন অধিবেশন বা 106তম সংবিধান সংশোধনী আইন। ঠিক হয়েছিল লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত হবে। কিন্তু এখানে দুটি শর্ত ছিল। একটি হলো জনগণনা হতে হবে, 2 নম্বর হচ্ছে নির্বাচনী এলাকা সীমানাধীন বা ডিলিমিটেশন করতে হবে। এই প্রক্রিয়া শেষ হতে হবে 2029 সে গিয়ে এটা শেষ হয়ে যেত। এতটুকু এটার মূল মানে এটা শুরুটা এখান থেকে ছিল। আর যদিও এটা অনেক আগে থেকেই মানে ইচ্ছা ছিল, তো অনেক সরকারি বা আগে থেকে কিন্তু এই বিলের পক্ষে বা আর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস দেখা যায় যে ভারতে যে আগে যতটুকু যে সংবিধানে যে আছে যতজন মেম্বার আছে, তো এখন তো জনসংখ্যা তো বৃদ্ধি পেয়েছে। তো জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তো সিট সংখ্যা আসন সংখ্যা বৃদ্ধি হওয়ারও দরকার। যে কোনো জিনিসই সবকিছুই বড় হচ্ছে। যেমন ভোটার কেন্দ্র, তো এক একটা ভোটার কেন্দ্রে 1000 পর্যন্ত থাকার কথা। সেই জায়গায় তো আগে যেই জায়গায় 1000 ছিল, সে কোনো ক্ষেত্রে যেহেতু এখন সেখানে আসন মানে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা যেহেতু 1000-এর উপরে বা 1300, 1400, 1500 হলেই সেটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা 2 ভাগ হয়ে যাচ্ছে। ঠিক সেই অনুপাতে যেহেতু জনসংখ্যা যেমন বাড়ছে, সেই অনুপাতে তো ভারতের যে আসন বা সংবিধানে যে আইন প্রণয়নের ক্ষমতা, সেই ক্ষেত্রেও কিন্তু বেশি সংখ্যক লোকের প্রয়োজন আছে। এবং আগে যে আসন সংখ্যা ছিল, সেই আসন সংখ্যাও কিন্তু এখন বাড়ানো দরকার। তো সবকিছুই তো আগের নিয়ম অনুযায়ী চলে না। দিন যাবে, যত দিন যেতে থাকবে ততই পরিবর্তন হতে থাকবে সবকিছুই। তো এটাই হলো এখানে আসল বিষয়বস্তু। তো 2029 সালে এর যে অপেক্ষা না করে দ্রুত এই সংরক্ষণ কার্যকর করার জন্য যে বর্তমান যে সরকার আছে ভারতবর্ষের, বিজেপি সরকার বা এনডিএ সরকার, মোদী সরকার যেটাই বলো, তো কয়েকদিন আগেই হঠাৎ করে সংশোধনের বিশেষ অধিবেশন ডাকে পেশ করা হয় 131তম সংবিধান সংশোধনী বিল। সরকার চেয়েছিল 2011 সালের জনগণনার ভিত্তিতেই এই কাজ শুরু করে দেওয়ার জন্য। কিন্তু যাতে আগামী এটার উদ্দেশ্য এটা আরেকটু ছিল যে যেন আগামী 2029 সালে লোকসভা নির্বাচনে ভারতের মহিলারা, মায়েরা এবং বোনেরা তাদের হক বুঝে নিতে পারে এবং সেই 33% যে নতুন সংবিধান যে আইনটা পাস হচ্ছে সেটা যেন হয়ে যায়। আর তার মধ্যে আমরা জানি 2027 সালে কিন্তু জনগণনা অলরেডি শুরু হয়ে যাবে। তো আগে 2011 সালে হয়েছিল সেটা। তো কেন পাস হলো না এই বিলটা? তার মধ্যে থেকে এর কিন্তু মানে কয়েকটি ভাগ আছে। যেমন শুক্রবারে ছিল এর ভোটাভুটির দিন। বিলের পক্ষে মোট ভোট পড়েছে হলে 298টি আর বিপক্ষে পড়েছে 230টি। সাধারণ বিল হলে এটি অনায়াসেই পাশ হয়ে যেত। কিন্তু সংবিধান সংশোধনী বিল হলো নিয়ম হলো উপস্থিতি যে সদস্য সংখ্যা থাকবে তার 2/3 ভোট পেতে হবে। তো সংসদের প্রয়োজন ছিল অত্যন্ত মানে যেটা দরকার ছিল হলো 355 জন গড় হিসেবে। কিন্তু সরকার সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। 355 জন, তার মধ্যে পেয়েছে 298টি। কিন্তু সরকারের এই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। কিন্তু 12 বছরের মধ্যে এই প্রথম গুরুত্বপূর্ণ একটি সংশোধনী বিল এভাবে মুখ থুবড়ে পড়েছে। এটা কিন্তু যে বর্তমান যে আমাদের সরকার আছে ভারতের বিজেপি সরকার, এনডিএ সরকার, ঠিক আছে, তো তার নেতৃত্বাধীনে মানে সেই এইটাই কিন্তু প্রথম বিল যা কিনা পাশ হলো না।
হ্যাঁ, কিন্তু কেন বিরোধীরা এই বিলের বিপক্ষে গেল? সেখানে কিন্তু রাহুল গান্ধী মানে ও কংগ্রেসের যে দাবি ছিল সেটা সরকার ডিলিমিটেশনের ভয় দেখিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে ক্ষমতা কমিয়ে দিতে চাইছে, আর উত্তর ভারতে তারা মানে আসন সংখ্যা বাড়িয়ে নিতে চেয়েছিল, সেটা কিন্তু কংগ্রেসের দাবি। কিন্তু আরেকটি কথা কি ছিল, জাতিভিত্তিক জনগণনা এবং ওবিসি মহিলাদের সংরক্ষণের আলাদা কোটা। মমতা এটা ছিল রাহুল গান্ধী বা কংগ্রেসের কিন্তু এখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি ও তাদের যে দলের যে ছিল তাদের অভিযোগ হচ্ছে সরকার আর সদিচ্ছা নিয়ে নয় বরং রাজনৈতিক চমক দিতে এই বিল এনেছে। বিরোধী শিবিরের দাবি ছিল কোনো রকম ডিলিমিটেশন ছাড়াই এখন আসন সংরক্ষণ করতে হবে, কিন্তু এটা এই কারণেই গিয়েছিল। কিন্তু এই জায়গায় একটা মানে বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী গতকালকে বিল পতনের পর 8:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে ভারতের মহিলাদের জন্য একটি যন্ত্রণাদায়ক মুহূর্ত, অনেক আক্ষেপ প্রকাশ করেছেন। তো সংকীর্ণ রাজনীতির স্বার্থে বিরোধীরা উন্নয়নের পথ আটকে দিয়েছে, তিনি নাম না করে বা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আক্রমণ করেন, আরো অনেক দলকে যারা বিরোধী হিসেবে ছিল তাদেরকে আক্রমণ করেছে, আমরা সেটা দেখেছি। তবে প্রধানমন্ত্রী মোদী এখানেই থেমে থাকেনি। তো যারা হাততালি দিচ্ছিল যে পাশ করাতে পারেনি সেই বিষয় নিয়ে তারা খুব খুশি হয়েছিল, যে অনেকেই বলেছিল যে এটাই সরকারের পতনের প্রথম কারণ হতে চলেছে, এটা দিয়ে সরকারকে শুরু হবে। কিন্তু এটা কোনো এক সরকার পতন বা উত্থানের বিষয় ছিল না, এটা ছিল ভারতের মহিলাদের অধিকার নিয়ে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি দেশের যে ছিল যে মহিলারা এখানে কিন্তু যে কোনো একটি যে ভারতীয় রাজনীতি, যেমন ধর বিজেপি সরকারেরই কি 33% মহিলারা সেই সংরক্ষণের সুবিধা পেত না, এটা সব দলেরই এই সুবিধাটা পেত। এবং প্রত্যেকটি এবং আগে যে যতজন মহিলারা ইয়েতে সংবিধান সংসদে যেত, সেটা রাজ্যসভায় হোক আর ইয়েতেই হোক, লোকসভাতেই হোক, তো সেখানে কিন্তু মহিলাদের পার্সেন্টেজটা অনেক বেশি হতো এবং তাদের উপস্থিতি বেশি। আর আমরা তো জানি নারী শক্তি হচ্ছে নারীরা হচ্ছে মা দুর্গার অবতার, বা যে কোনো অসুর দমনে বা এর ক্ষেত্রে কিন্তু নারীরা সেই নারীর ভূমিকা অনেক কিছু অনেক অ্যাকচুয়ালি পুরুষদের তুলনায় কিন্তু নারীরা মহিলারা যেভাবে সংসারকে গুছিয়ে রাখতে পারে, ঠিক তেমনই হয়তো আমাদের সংবিধানে বা সংসদে এগিয়ে নারীরা হয়তো বা দেশকে গুছিয়ে রাখার মতন ভালো একটি ভূমিকা বা কাজ করতে পারতো, সেই ভূমিকা নিতে পারতো। তবে সেক্ষেত্রে আমার হিসাবে রাজনীতি সব ক্ষেত্রেই যে রাজনীতি করা একদম আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম লাগলো। সে যাই হোক, তো এখন প্রশ্ন হলো একটাই, রাজনৈতিক লড়াই কি সত্যি হেরে গেল ও দেশের সাধারণ নারীরা? রাজনৈতিক যে লড়াই হলো যে একজন আরেকজনের ক্রেডিট নিয়ে যাবে, তো সেই জন্য কি সাধারণ নারীরা পিছিয়ে গেল দেশের? এই যে 2029 সালে নির্বাচনে কি আমরা 33% যে মহিলা প্রতিনিধি দেখতে পাবো? এটাও একটা প্রশ্ন হয়ে রইল, নাকি ফাইলবন্দি হয়ে থাকবে এই অধিবেশন? আপনার কি মনে হয় এই বিরোধীদের দাবি কি ঠিক ছিল, নাকি তড়িঘড়ি করতে গিয়ে ভারত সরকারের যে বর্তমান যে সরকার আছে তারা এটি ভুল করে ফেলেছে? অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার মতামত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা নতুন অবশ্যই আমাকে নতুন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখানে আমি যেহেতু আমার এই চ্যানেলে যেহেতু ভূ রাজনীতি বা বিদেশের বিভিন্ন খবর নিয়ে আলোচনা করি, তো এটা আমার প্রথম অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি এখানে কথা বলেছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।